খুলি যদি বদলে যায়। এই অদ্ভুত ঘটনাটি আমার ছোটবেলায় ঘটেছিল। তখন আমার বয়স মোটে 10 বৎসর। আমাদের গ্রামের হাই স্কুলে ক্লাস 6-এ পড়ি। আমাদের গ্রামে আষাঢ় মাসের রথযাত্রা উপলক্ষে খুবই ধুমধাম হতো। ঠাকুরুনতলার খোলামেলা বিশাল চত্বরে মেলা বসতো। আশেপাশের সব গ্রাম থেকে মানুষজন এসে ভিড় জমাতো। সেবার রথের মেলার সময় দিদিমা এসেছিলেন। তিনি রথের মেলা দেখতে যাবেন শুনে মায়ের প্রচণ্ড আপত্তি। না না না, মেলায় বড় ভিড় হয়, এদিকে বৃষ্টি বাদলায়, ঠাকুরুনতলার চত্বরে বিচ্ছিরি কাদা, তাছাড়া তোমার রোগা শরীর, দৈবাত, পা পিছলে আছাড় খেলে কি হবে ভেবে দেখেছ, এইসব নানা রকম কথাবার্তা। দিদিমা মায়ের আপত্তি গ্রাহ্য করলেন না। আমার কাঁধে হাত রেখে হাসি মুখে বললেন, এই পুটু দাদা, আমার সঙ্গী হবে, তুমি কিছু ভেবো না। বেগতিক দেখে মা ডাকলেন, ছটকু, ও ছটকু। ছটকু মানে আমার ছোট মামা। ছোট মামা আমাদের বাড়িতে থেকে মহকুমাশয়ের কলেজে পড়তে যেতেন। আমাদের গ্রামের পাশ দিয়ে রেল লাইন গেছে, স্টেশনও আছে। ছোট মামা ট্রেনে চেপে কলেজ যেত। মায়ের ডাকাডাকিতে ছোট মামার সাড়া পাওয়া গেল না। যাবে কি করে? ছোট মামাকে দুপুরে খাওয়ার পর সেজেগুজে বেরিয়ে যেতে দেখেছিলুম। মাকে কথাটা জানিয়ে দিলুম। মা খাপ্পা হয়ে বললেন, আসুক ছটকু, দেখাচ্ছি মজা। ও থাকলে তোমাকে নিয়ে যেত। দিদিমা বললেন, আমাদের পুটু দাদামণিই যথেষ্ট, চলো ভাই। মা আমার দিকে চোখ কটমটিয়ে বললেন, দিদার সঙ্গী হয়ে তুমি যেন ভিড়ে হারিয়ে যেও না। দিদার একটা হাত শক্ত করে ধরে থাকবে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি, আমার মায়ের সাড়া পেলাম। দিদিমার কাছে এসে তিনি বললেন, এই ছাতাটি নিয়ে যাও মা, বৃষ্টিতে ভিজলে রোগা শরীরে আবার কী রোগ বাঁধিয়ে বসবে। এবার দিদিমা চটে গেলেন। রথযাত্রার মেলায় ছাতি মাথায় যাব? তুই জানিস রথের পরবে বৃষ্টিতে ভিজলে পুণ্যি হয়। মা গম্ভীর মুখে বাড়ি ঢুকে গেলেন। দিদিমার একটা হাত ধরে আমি বললাম, তুমি ঠিকই বলেছ দিদা, বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে। শর্টকাটে ঠাকুরুনতলা আমাদের বাড়ি থেকে তত কিছু দূর নয়। সিঙ্গি মশাইয়ের আমবাগানের পাশ দিয়ে একটা ঘাসে ঢাকা পোড়ো জমি পেরিয়ে আমরা শীঘ্রই রথের মেলায় পৌঁছে গেলাম। তারপরেই পাঁপড় ভাজার গন্ধে জিভে জল এসে গেল। বললাম, ও দিদা, আগে পাঁপড় ভাজা খাবো। দিদিমা বললেন, খাবে বই কি, তুমি আমি দুজনেই খাবো, আগে রথ দর্শন করি, তারপর অন্য কিছু। এই মেলায় রথ দর্শন ও প্রণাম ছিল মূল আকর্ষণ। জমিদার বাড়িতে একটা পেতলের রথ ছিল, সেটা রথযাত্রার দিন টেনে এনে ঠাকুরতলার শেষ প্রান্তে রাখা হতো। মাথায় লাল কাপড়ের ফেঁটি বাঁধা পাইকরা লাঠি উঁচিয়ে সেই রথ পাহারা দিত। ভক্ত মানুষজন দূর থেকে প্রণাম করত। কিন্তু সেই রথের দিকে দিদিমা এগোতেই পারলেন না। মা যেমন বলেছিলেন, বিচ্ছিরি কাদা, বড্ড বেশি ভিড়। অগত্যা দিদিমা বললেন, আয় পুটুদা, ভিড় কমুক, তখন রথ দর্শন করব।
আমি জেদ ধরলুম, তাহলে ততক্ষণ পাঁপড় ভাজা খাওয়াও দিদা, নহিলে আমি তোমাকে একা রেখে দৌড়ে বাড়ি চলে যাব। দিদিমা তখন আর কি করেন, ভিড় এড়িয়ে একটা পাঁপড় ভাজার দোকানে গেলেন। আমাকে একখানা পাঁপড় ভাজা কিনে দিয়ে সম্ভবত লোভ সম্বরণ করতে পারলেন না, নিজেও একখানা পাঁপড় ভাজা কিনে ফেললেন। আর সেই সময় টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। কিছুক্ষণ মেলার মানুষজন সেই বৃষ্টিকে পাত্তা দেয়নি। ক্রমে বৃষ্টি বাড়তে থাকলে হট্টগোল শুরু হয়ে গেল। দিদিমা আমার হাত ধরে টানতে টানতে ভাগ্যিস মেলার এক প্রান্তে নিয়ে গিয়েছিলেন, তা না হলে দুজনেই ভিড়ের চাপে দোলা পাকিয়ে কাদায় পড়ে যেতে থাকতুম। বৃষ্টি যত বাড়ছিল তত মেঘ গর্জে উঠছিল। বিদ্যুতের ঝিলিক এবং মুহুর্মুহু কানে তালা ধরানো মেঘ গর্জন, এদিকে দুজনেই ভিজে কাকভেজা হয়ে যাচ্ছে। দিদিমা ব্যস্তভাবে বললেন, ও পুটু, বাড়ি ফিরে চলো। আবার সিঙ্গি মশাইয়ের বাগানের পাশ গিয়ে দুজনেই ফিরে আসছিলাম। হঠাৎ দিদিমা বললেন, এখানে গাছতলায় একটুখানি দাঁড়াও পুটু, আমি যে আর হাঁটতে পারছি না। বলে তিনি বসে পড়লেন। ততক্ষণে চারিদিকে কালো হয়ে এসেছে। একটু দূরে মেলার আলোগুলো জুগজুগ করছে। আমার অবস্থা তখন ভ্যাঁ করে কেঁদে ওঠার মতো। বললুম, দিদা, এবার ওঠো। দিদিমা কান্না জড়ানো গলায় বললেন, ও পুটু, আমি যে উঠতে পারছি নে, কোমরের পেছনে কে যেন কামড়ে ধরেছে। শুনে আমি প্রচণ্ড ভয়ে চেঁচিয়ে উঠলুম, ছোট মামা, ও ছোট মামা। ছোট মামা কোথায় আছেন তা জানতুম না, কিন্তু আমার গলা দিয়ে ওই কথাই বেরিয়ে গেল। দিদিমা যতবার ব্যথায় কোকিয়ে উঠছিলেন ততবার আমি ছোট মামাকে ডাকছিলাম। এরপর কিভাবে দিদিমা আর আমি বাড়ি ফিরেছিলাম তা সবিস্তারে বলছি না। আমাদের ফিরতে দেরি হচ্ছে দেখে মা ছোট মামা আর বাবাকে ঠাকরুনতলায় পাঠিয়েছিলেন। মেলায় আমাদের খুঁজে না পেয়ে তারা শর্টকাটে সিঙ্গি মশাইয়ের বাগানের পাশ দিয়ে আসছিলেন। তারপর টর্চের আলোয় আমাদের দেখতে পান। বাড়ি ফিরে ছোট মামা হাসতে হাসতে মাকে বলেছিলেন, জানো দিদি, টর্চের আলো ফেলে দেখি পুটু তখনও পাঁপড় ভাজা খাচ্ছে আর আমাকে ডাকাডাকি করছে। এদিকে মাও কিন্তু হাত থেকে পাঁপড় ভাজা ফেলে দেননি। এই নিয়ে সে রাত্রে বাড়িতে খুব হাসি তামাশা হলো। কিন্তু পরদিন ভোরে ঘুম থেকে উঠে দেখি দিদিমা যে ঘরে শুয়েছিলেন সেই ঘরের দরজার সামনে পাড়ার মহিলাদের ভিড়। বাবা গম্ভীর মুখে বারান্দায় বসে চা খাচ্ছেন। দিদিমার ঘর থেকে চাপা আর্তনাদ শোনা যাচ্ছে। বাবাকে কিছু জিজ্ঞেস করতে সাহস হলো না। একটু পর ছোট মামার সঙ্গে আমাদের গ্রামের ডাক্তার নাড়ুবাবু বাড়ি ঢুকলেন। ছোট মামার হাতে তার ডাক্তারি বাক্স। নাড়ুবাবুকে দেখে পাড়ার মহিলারা দরজা থেকে সরে দাঁড়ালেন। সেই সুযোগে আমি গিয়ে দরজায় উঁকি মারলাম। দেখলাম দিদিমা বিছানায় শুয়ে আছেন এবং মাঝে মাঝে আর্তস্বরে বলছেন, উফ, ও ঠাকুর, এ কি হলো? কে আমার কোমরে কামড় দিলে? নাড়ু ডাক্তার দিদিমাকে পরীক্ষা করে দেখে বললেন, পুরনো বাত, সারতে একটু দেরি হবে। যাই হোক, দিদিমা সেই যে শয্যাশায়িনী হলেন তা তো হলেন। নাড়ু ডাক্তারের মোক্ষম সব ইঞ্জেকশন আর ওষুধে কাজ হলো না। এরপর শহরের ডাক্তার নিয়ে এসেছিলেন বাবা। তিনিও দিদিমাকে বিছানা থেকে ওঠাতে পারলেন না। কোমরের যন্ত্রণাও কমল না। শেষে এলাকার নামকরা কবিরাজ মশাইকে আনা হলো।
লোকে তাকে সাক্ষাৎ ধন্বন্তরী বলতো, কিন্তু তার ওষুধেও কাজ হলো না। আমার মনে পড়ে প্রতিদিন ভোরবেলা হামানদিস্তার শব্দে আমার ঘুম ভেঙে যেত। দেখতুম মা বারান্দায় বসে ছোট্ট গোলাকার লোহার পাত্রে একটা ছোট্ট লোহার ডান্ডা দিয়ে কিছু পিষছেন। ছোটো মামার কাছে শুনেছিলুম ধন্বন্তরী কবিরাজ মশাইয়ের দেওয়া ওষুধ তৈরি করা হচ্ছে। সেই ওষুধ দিদিমার কোমরে প্রলেপ দেওয়া হবে। কিছুদিন পরে এক রবিবার সিঙ্গিবাড়ির কাকিমা দিদিমাকে দেখতে এলেন। তিনি মাকে পরামর্শ দিলেন, সব রকম চিকিৎসা তো করা হলো, কিন্তু কাজ হলো না। এবার টোটকা ওষুধ বা তুকতাক মন্তরতন্তরে যদি বাত সারে, চেষ্টা করলে ক্ষতি কী? মা বললেন, আমিও তাই ভাবছিলাম, কিন্তু তেমন কাকেও পাচ্ছি কোথায়? সিঙ্গিবাড়ির কাকিমা বললেন, কেন? তেমন লোক তো হাতের কাছেই আছে। কোথায় বলে গেঁয়োযোগী ভিক্ষে পায় না? কে সে? মোনা ওঝা আবার কি? ওই যে তোমার মা বারবার বলেন কোমরে কে কামড় ধরে আছে, তাতেই তো আমার প্রথমেই সন্দেহ হয়েছিল। তোমরা কি ভাববে বলে কথাটা বলিনি। আমাদের আমবাগানে একটা গাছ আছে, সেই গাছের তলায় বৃষ্টির সময় তোমার মা থাকবে। ওসব কথা, মোনাকেই ডাকো। কথাটা শুনে আমি আঁতকে উঠেছিলাম। আমার মনে পড়ছিল সিঙ্গিমশাইয়ের আমবাগানে দুলেপাড়ার একটা মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। কি ভুল, কি ভুল! রথের মেলায় যাওয়ার দিন সেই কথাটা একেবারেই মনে ছিল না। নির্ঘাত আমরা সেই গাছটার তলায় বৃষ্টির সময় আশ্রয় নিয়েছিলাম। ছোটো মামা বিকেলে মোনা ওঝাকে ডেকে নিয়ে এলে ওর প্রমাণ মিলল। মোনা ওর মাথার জোটা, মুখের গোঁপদাড়ি, কপালে লাল ত্রিপুণ্ডরুক আঁকা, গলায় রুদ্রাক্ষের মালা, কাঁধের তাপ্পি মারা গেরুয়া রঙের ঝোলা থেকে সে একটা মোড়ার খুলি বের করে দিদিমার ঘরে ঢুকল। তারপর মেঝেই বসে মোড়ার খুলিটা রেখে সে বিড়বিড় করে মন্ত্র পড়ে ডাকল, ওগো মা, ও জননী, বলুন তো আপনার কোথায় ব্যথা? দিদিমা ক্ষীণ কণ্ঠস্বরে বললেন, কোমরের পেছনে। ব্যথাটা কীরকম বলুন তো মা? দিদিমা একটু কোকিয়ে উঠে বললেন, কে যেন কামড়ে ধরে আছে। মোনা ওঝা হিহি করে হেসে বলল, বুঝেছি বুঝেছি, এবার বলুন তো মা জননী, কবে কখন ব্যথাটা শুরু হয়েছিল? মা কিছু বলতে যাচ্ছিলেন, মোনা তাকে চোখের ইশারায় চুপ করালো। দিদিমা অতি কষ্টে বললেন, পুটুর সঙ্গে রথের মেলায় গিয়েছিলুম, হঠাৎ বৃষ্টি এলো। আমরা সিঙ্গিমশাইয়ের আমবাগানে এসে। মোনা ওঝা তাকে থামিয়ে দিয়ে বলল, থাক থাক, আর বলতে হবে না বলে সে মোড়ার খুলিটার দিকে রাঙা চোখে তাকালো। শুনলি তো বাবা মা জননীর কথাটা? এবার তুই আমার কানে কানে বলে দে, কি করে ওই হতচ্ছাড়ি পেতনিটাকে তাড়ানো যায়। সে মোড়ার খুলিটা কানের কাছে কিছুক্ষণ ধরে ফোঁস করে সশব্দে শ্বাস ছাড়ল। তারপর বলল, গলায় দড়ি দিয়ে মরা আত্মা পেদনি হয়ে গেছে। মা জননীর কোমর কামড়ে ধরে জ্যান্ত মানুষদের উপর রাগ দেখাচ্ছে। বলেই মোনা ওঝা মায়ের দিকে তাকালো। দিদি, খুলেই বলছি, এ পেতনিকে তাড়ানো আমার কম্য নয়। কালিকাপুরে বাবা কন্ধকাটার থান আছে, সেই থানের খানিকটা মাটি তুলে এনে মা জননীর কোমরে মাখিয়ে দিলেই পেতনিটা পালিয়ে যাবে। ছোট মামা এতক্ষণ চুপ করেছিলেন, এবার বললেন, কালিকাপুর আমি চিনি। গতবার ফুটবল খেলতে গিয়ে একটা রাজবাড়ির ধ্বংসাস্তূপ দেখেছিলাম। জায়গাটা একেবারে জঙ্গল হয়ে আছে। মোনা উঠে দাঁড়িয়ে বলল, বাবা কন্দকাটার থান সেই জঙ্গলের মধ্যিখানে। মোনা ওঝা উঠে দাঁড়িয়ে বলল,
বাবা কন্দ কাটার থান সেই জঙ্গলের মধ্যিখানে। একটা ভাঙা দেউড়ি এখনও উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। তার পাশে একটা বট গাছের তলায় বাবা কন্দ কাটার থান। ছোটো মামা বললেন, কুছ পরোয়া নেই, এখনই বেরিয়ে পড়ছি। 4:15 ট্রেনটা পেয়ে যাব, মোটে 3টে স্টেশন। মোনা জিভ কেটে বলল, কন্দ কাটা কথাটা দাদাবাবু কি বুঝতে পেরেছেন? মুন্ডু নেই, বুকের দুপাশে দুটো চোখ, সাংঘাতিক ব্যাপার। আপনাকে থানে দেখতে পেলেই সর্বনাশ। তিনি বটগাছে লুকিয়ে থাকেন। মা করুণ মুখে বললেন, তাহলে তুমি নিজেই সেই থানের মাটি এনে দাও না মোনা। মোনা হাসল। ওরে বাবা, আমাকে থানের ত্রিসীমানায় দেখলে বাবা কন্দ কাটা রে রে করে তেড়ে আসবেন। তবে তার থানের মাটি আনার সহজ উপায় আছে। বাবা কন্দ কাটা ছোটদের খুব ভালোবাসেন। এই খোকাবাবু থানে গিয়ে এক খাপলা মাটি তুলে রুমালে বেঁধে আনে, বাবা মোটেও রাগ করবেন না। কথাটা শুনে আমি আঁতকে উঠে বললুম, আমি একা ওখানে যেতে পারবো না। ছোটো মামা বললেন, কি বোকার মতো বলছিস ফুটু, আমি তোর সঙ্গে যাব। তারপর ঝোপের আড়ালে বসে থাকবি, তুই ধানের মাটি নিয়ে আসবি, কিচ্ছু ভাবিস নে। কন্দ কাটা হোক আর যে বেটার ছেলেই হোক, আমার সামনে এলে এইসা একখানা ঝাড়ব না। কথা শেষ না করেই ছোটো মামা ফুটবলে কিক করার ভঙ্গিতে শূন্যে লাথি ছুড়লেন। তারপর ছোটো মামা আমার একটা হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে বারান্দায় গেলেন। বললেন, 1 মিনিটের মধ্যে রেডি হয়ে নে। আমি রেডি হয়েই আসি। 4টে বাজে, স্টেশনে পৌঁছতে এখনও প্রচুর সময় আছে। এই ট্রেনটা দৈবাত লেট করলে তো ভালোই হবে। তখনকার দিনে ট্রেনে বা বাসে মোটেও ভিড় হতো না। লোকেরা পায়ে হেঁটেই যাতায়াত পছন্দ করত। ট্রেনে যে কামরায় আমরা উঠেছিলাম তাতে মোটেও 2-3 যাত্রী। তারা পরস্পর দূরে জানালার কাছে বসেছিল। ছোটো মামা নিজে একটা জানালার ধারে বসে বললেন, তুই আমার পাশে বস মুটু, জানালার ধারে বসলে কয়লার গুঁড়ো এসে চোখে ঢুকে যাবে। একটু তফাতে এক ভদ্রলোক জানালার দিকে মুখ ঘুরিয়ে বসেছিলেন। তার মাথায় সিথিকরা লম্বা ঘাড় ছুঁই ছুঁই কাঁচা পাকা চুল, পরনে ধুতি আর ছাইরঙা পাঞ্জাবি। তিনি আমাদের দিকে তাকিয়েছিলেন। তার নাকের পাশে মোটা একটা জুডল। কাঁধের ব্যাগটা পাশের সিটের উপর রেখে তিনি চিবুকে একটা হাত এবং মাথায় একটা হাত চেপে মাথাটা নাড়িয়ে দিলেন। ব্যাপারটা ছোটো মামারও চোখে পড়েছিল। ফিসফিস করে বললেন, পাগল নাকি রে? আশ্চর্য ব্যাপার, ট্রেনের তুলকালাম শব্দের মধ্যেও কথাটা কি ভদ্রলোকের কানে গেল? তিনি একটু হেসে বললেন, পাগল হইনি এখনো, তবে পাগল হতে বেশি দেরি নেই। ছোটো মামা বললেন, কিছু মনে করবেন না, আপনি নিজের মুন্ডুটা ধরে অমন করে নাড়ানাড়ি করছেন কি না, তাই মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে। ভদ্রলোক এবার দুটো হাত গালে চেপে মাথাটা কিছুক্ষণ নাড়ানাড়ি করে বললেন, এই এক বিপদ হয়েছে আমার, মুন্ডুটা কিছুতেই ঘাড়ের সঙ্গে ফিট করছে না। ছোটো মামা জিজ্ঞাসা করলো, আপনার ঘাড়ে কি বাত হয়েছে? কেন কেন? মানে, আমার মায়ের কোমরে বাত হয়েছে তো, সাংঘাতিক বাত। মা দিদিকে বলেন তার কোমর ধরে আপনার মতো নাড়ানাড়ি করো, কিন্তু তাতেও কাজ হয়নি। তাই আমরা যাচ্ছি কালিকাপুরে বাবা কন্দ কাটার থানে। ভদ্রলোক এবার খিকখিক করে হেসে বললেন, আরে আমিও তো সেখানেই যাচ্ছি। ছোটো মামা গম্ভীর মুখে বললেন,
বাবা কন্দকাটা তার থানে বড়দের দেখতে পেলেই রে রে করে তেড়ে আসেন। তাই এই যে দেখছেন ভাগ্নে পুটু, একে সঙ্গে নিয়ে যাচ্ছি। বাবা কন্দকাটা ছোটদের খুব ভালোবাসেন। তাই বুঝি? তা তোমার ভাগ্নে সেখানে গিয়ে কি করবে? থানের মাটি খাবলে তুলবে, রুমালে বেঁধে নিয়ে আসবে, সেই মাটি গুলে মায়ের কোমরে মাখিয়ে রাখলে বাত সেরে যাবে, বুঝলেন? ভদ্রলোক আবার দুহাত দিয়ে তার মুন্ডুটা নাড়ানাড়ি শুরু করলেন। তারপর বললেন, বড্ড জ্বালায় পড়া গেল দেখছি। মনে হচ্ছে যেন আমার মুন্ডুটা ঘাড় থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। ছোটো মামা বললেন, আপনি কিছু ভাববেন না। বাবা কন্দকাটার থানে যাওয়া পর্যন্ত মুন্ডুটাকে চেপে ঘাড়ে বসিয়ে রাখুন। তারপর আপনি আর আমি ঝোপের আড়ালে বসে থাকব, আর পুটু আপনার জন্য খানিকটা মাটি এনে দেবে। ওখানে একটা ঝিল আছে দেখছি, আপনি মাটিগুলো তুলে কাদা করে মুন্ডুর পেছন দিকে ঘাড় অবধি মাখিয়ে রাখবেন, ব্যাস। ভদ্রলোক শুধু বললেন, দেখা যাক। কালিকাপুর স্টেশনে নামবার পর একদল বরযাত্রী বরকনে নিয়ে হৈ হৈ করে ট্রেনে উঠছিল। সেই ভিড়ে ভদ্রলোককে আর দেখতে পেলাম না। কথাটা ছোটো মামাকে বললুম। ছোটো মামা বিরক্ত হয়ে বললেন, ছেড়ে দে তো, পাগলের কথা। দেখেই বুঝেছিলুম বদ্ধ পাগল। পা চালিয়ে চল, 6:30টার ট্রেনে আমাদের বাড়ি ফিরতে হবে। কিছুক্ষণ পরে ছোটো মামা হাঁটার গতি কমালেন। সামনেই ধ্বংসস্তূপ আর ঘন জঙ্গল। জঙ্গলের ভেতরে উঁচু ভাঙা পাঁচিল দেখা যাচ্ছিল। সেটা লক্ষ্য করে দুজন জঙ্গলে ঢুকলুম। তারপর বটগাছটাও চোখে পড়ল। ছোটো মামা একটা ঝোপের আড়ালে বসে ফিসফিস করে বললেন, কুইক ফুটু, মাটিটা বৃষ্টিতে নরম হয়ে আছে, এই রুমালটা নে, যতটা পারবি খাবলে মাটি তুলে নিবি, চলে যা। ভয়ে ভয়ে এগিয়ে গেলুম। উঁচু ভাঙা পাঁচিলের পাশে বটগাছটার কাছে গিয়ে দেখলুম গুড়ির নিচে একটা প্রকাণ্ড ইটের চাঙড়, তার ওপর একটা মোড়ার খুলি। খুলিটা দেখা মাত্র আঁতকে উঠে কয়েক পা পিছিয়ে এলুম। কিন্তু দিদিমার বাতের কষ্টের কথাটা মনে পড়ল। তখন সেখানেই গুড়ি মেরে বসে রুমাল বিছিয়ে কয়েক খাবলা মাটি তুলে নিলুম। তারপর মাটিগুলো রুমালে বেঁধে সবে উঠে দাঁড়িয়েছি, তখনই দেখলুম ট্রেনের সেই ভদ্রলোক পাঁচিলের পাশ দিয়ে চুপি চুপি আসছেন। তার দৃষ্টিটা মোড়ার খুলির দিকে। তারপর দেখলুম ভদ্রলোক তার কাঁধের ব্যাগ থেকে একটা মোড়ার খুলি বের করলেন এবং ইটের চাঙড়ে সেই খুলিটা রেখে থানের মোড়ার খুলিটা তুলে নিয়ে পাঁচিলের আড়ালে উধাও হয়ে গেলেন। ছোটো মামা ঝোপের আড়ালে থেকে ব্যাপারটা দেখছিলেন। এবার ঝোপ থেকে বেরিয়ে এসে বললেন, আয় তো ফুটু, ব্যাপারটা দেখি। ছোটো মামা তখন বেপরোয়া। বাবা কন্দ কাটার কথা ভুলে ভাঙা পাঁচিলের পাশ দিয়ে দৌড়ে গেলেন। আমিও ছোটো মামাকে অনুসরণ করলুম। কিছুটা দৌড়ে গিয়ে ভদ্রলোককে দেখা গেল তিনি সামনের দিকে হনহন করে এগিয়ে চলেছেন। ছোটো মামা চেঁচিয়ে উঠলেন, ও মশাই, ও মশাই, শুনুন শুনুন। ভদ্রলোক মুখটা ঘোরালেন। দেখে চমকে উঠলুম। এ মুখ তো সেই মুখ নয়। লম্বা চুল নেই, প্রকাণ্ড গোঁপ আছে। ট্রেনে তিনি ছিলেন ফর্সা, ইনি কুচকুচে কালো, অথচ সেই ছাই রঙা পাঞ্জাবি, পরনে ধুতি। ছোটো মামার একরোখা জেদ স্বভাব আমার জানা। দৌড়ে তার কাছাকাছি গিয়ে আবার যেই বলেছেন, ও মশাই, ব্যাপারটা কি? আপনি ভদ্রলোক আবার মুখ ঘোরালেন। বিকেলের রোদ পড়ছিল সেখানে। আতঙ্কে হতবুদ্ধি হয়ে দেখলুম এবার আর মানুষের মুখ নয়, আস্ত মোড়ার খুলি। ছোটো মামা থমকে দাঁড়িয়ে গিয়েছিলেন। আর তারপর
ঘটল এক অদ্ভুত ঘটনা। আমার পাশ দিয়ে কি একটা ছুটে গেল। আমি আতঙ্কে প্রায় কেঁদে উঠে ডাকলুম, ছোটো মামা, ছোটো মামা। ছোটো মামা যেন হতবুদ্ধি হয়ে দাঁড়িয়েছিলেন। আমার ডাক শুনে দৌড়ে চলে এলেন। তারপর দেখলুম ধুতি পাঞ্জাবি পরা সেই কঙ্কালের সঙ্গে গেরুয়া খাটো লুঙ্গি পরা আরেকটা কঙ্কালের ঘুষোঘুষি চলছে। ছোটো মামা হাঁপাতে হাঁপাতে বললেন, কি বিচ্ছিরি ব্যাপার! ছ্যা ছ্যা, মরে গিয়েও কি মারামারি করা উচিত বল তো ফুটু। কান্না জড়ানো গলায় বললুম, ছোটো মামা, আমরা পালিয়ে যাই। ছোটো মামা আমার হাত থেকে রুমালে বাঁধা মাটিগুলো নিয়ে বললেন, পালাবো কেন রে? আস্তে সুস্থে যাব। মরুক বেটার ছেলেরা মারামারি করে। ছ্যা ছ্যা, এ কি ভদ্রলোকের কাজ? বাবা কন্দকাটা হয়তো মজা দেখছেন। চলে আসবার আগে দেখলুম ধুতি পাঞ্জাবি পরা কঙ্কাল আর গেরুয়া খাটো লুঙ্গি পরা কঙ্কাল পরস্পরকে জাপটে ধরে একটা ঝোপের মধ্যে প্রচণ্ড লড়ে যাচ্ছে, আর ঝোপটা খুব নড়ছে। এসবের চেয়েও অদ্ভুত ব্যাপার, বাবা কন্দকাটার থানের মাটি দিদিমার কোমরে মাখিয়ে রাখবো পরদিনই মাখিয়ে রাখার পরদিনই তিনি বিছানা ছেড়ে উঠতে পেরেছিলেন। মোনা ওঝা এসে ছোটো মামার মুখে সব ঘটনা শুনে বলেছিল, লড়াইটা খুলি বদলের, বুঝলেন ছোটোবাবু? গত বছর অনেক জায়গায় খুব বানবন্যা হয়েছিল, অনেক মানুষ জলে ডুবে মারা পড়েছিল। সেও তো অপঘাতে মরণ, আর অপঘাতে মরলেই মানুষ ভূত হয়ে যায়। কিন্তু ভূত হলে কি হবে? দেহের উপর মায়া কি সহজে যায়? কিন্তু দেহ তো তখন কঙ্কাল। আমার মনে হচ্ছে ওই দুই ভূতের মধ্যে খুলি বদল হয়ে গিয়ে গণ্ডগোল বেঁধেছিল। ছোটো মামা বলছিলেন, ঠিক বলেছ মোনাদা। একজন ছিলেন সাদাসিধে ভদ্রলোক, অন্যজন ছিলেন কোনো সাধু বাবা। দিদিমা বলেছিলেন, তা নয় বুঝলুম, তা না হয় বুঝলুম, কিন্তু যে যার নিজের খুলি ফেরত পেয়ে মারামারি বাঁধল কেন? ছোটো মামার অমনি জবাব, মনে হচ্ছে সাধু বাবার ভূতের জন্য সেই ভূত ভদ্রলোক যে খুলিটা থানে রেখেছিল সেটা সাধু বাবার খুলিই নয়। মাথায় ফিট করেনি বলেই দৌড়ে গিয়ে সাধু বাবা খটাখট ঘুষি মারছিল ভূত ভদ্রলোককে। মোনা ওঝা খিক খিক করে হেসে বলেছিল, ওসব কথা থাক, মা জননীর কোমর থেকে পেতনিটা পালিয়ে গেছে, তবে জোরে কামড়ে ধরেছিল তো, তাই ব্যথা পুরোপুরি সারতে আর দিন কতক লাগবে। হ্যাঁ মোনা ঠিকই বলেছিল। 3 দিন পর দিদিমা দিব্যি হাঁটাচলা করতে পেরেছিলেন। নমস্কার।